আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন। আজকে আমি আপনাদেরকে প্রাথমিক সহকারী নিয়োগ শিক্ষক পরীক্ষার যে ম্যাথের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের আলোকে আমি আজকে দেখাবো। আজকে আমার আলোচনার বিষয় থাকবে যে আসলে কি কি টপিক, কোন কোন টপিক থেকে আপনার ম্যাথগুলো আসে এবং এই ম্যাথগুলো আপনার কিভাবে খুব দ্রুত সহজে করতে পারেন, আমরা সেই জিনিসটা আমরা দেখব। তো আগে প্রথমে বলে নেই যে এখানে দেখা যায় যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রায় 80টা কোশ্চেন আসে, বাংলা, অঙ্ক, ইংরেজি আর হচ্ছে সাধারণ জ্ঞান। যেখানে দেখা যায় যে মানে গণিত থেকে আসে 20 মার্ক, এরপরে বাংলা থেকে আসে 20 মার্ক, ইংরেজি থেকে আসে 20 মার্ক এবং সাধারণ জ্ঞান থেকে আসে 20 মার্ক। তো একটা বিষয় মাথায় রাখবেন যে আসলে এইখানে কম্পিটিশন হচ্ছে অনেক, কারণ জানেন অলরেডি সার্কুলার দিয়ে দিছে, যেখানে আমরা দেখছি প্রায় এবছর প্রায় 35,000 মানে অ্যাপ্রক্সিমেটলি আর কি, এখানে মানে কতজন নেবে সেটা বলে নেয়, কিন্তু আমরা ধারণা করতে পারি অ্যাপ্রক্সিমেটলি প্রায় 32,000 থেকে 35,000 আপনার ধরেন ক্যান্ডিডেট এখানে নেবে। তো যেখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা জেলা হিসাব করি, প্রতিটা জেলায় প্রায় 500 জন করে আপনার মানে এবার শিক্ষক নিবে। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে যে যদি আমরা দেখি যে আসলে মানে আমাদের চান্স পেতে হলে আসলে আমাদের কত মার্কস দরকার, যেটা আমরা বিগত মানে পরীক্ষায় যে কাটিং মার্ক আমরা সেখান থেকে যেটা দেখছি যে প্রায় মানে 60 মার্ক যদি পাওয়া যায় তাহলে আপনি ধরেন আপনি ভাইভা পর্যন্ত আপনি যেতে পারবেন। কিন্তু আসলে দেখা যায় যে এই 60 মার্ক পেয়ে আপনি ভাইভা পর্যন্ত গেলেন, কিন্তু আপনার যদি মার্কিংটা আরও ভালো থাকে, ধরেন 75 বলবো আমি, যে 75+ যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার ভাইভাতে মানে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তো সেদিক থেকে আমি বলবো যে 80-র ভিতরে যদি আপনি 75 পেতে চান, তাহলে আপনি দেখেন ম্যাথে হচ্ছে 20, এরপরে বাংলায় হচ্ছে 20, ইংলিশে 20 এবং জিকে হচ্ছে 20। তো এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ম্যাথে 20 মার্ক আসে। এখন এখানে একটা বিষয় কি যে ম্যাথে 20-এ 20 পাওয়া সম্ভব যদি আমরা ওইভাবে বুঝে বুঝে যদি আমরা প্র্যাকটিস করতে পারি। তবে একটা বিষয় হচ্ছে যে আসলে এখানে আপনাদের পরীক্ষাটা হবে প্রিলিতে আপনাদেরকে যাচাই করবে যে আসলে আপনি কতটা দ্রুত আপনি এখানে আনসারগুলো করতে পারেন সেই বিষয়টা। তো এখানে আমি আপনাদেরকে একটু বলে দেই, যেমন আমরা একটা ম্যাথ দেখি যেটা এই 2019 সালে আসছে। যেমন এখানে একটা ম্যাথ আছে 1024 এর বর্গমূল। বর্গমূল কত? তো এখানে প্রথমে অপশনে আছে 32, তারপরে অপশনে আছে 22, তারপরে আছে 52, এরপরে আছে 42। এখন এখান থেকে 1024 এর বর্গমূল কত হবে আপনারা দ্রুত মানে কত দ্রুত পারেন করতে একটু করে দেখেন এবং কমেন্টে জানিয়ে দেন এটা আসলে রেজাল্ট কত হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা কে কোন জায়গা থেকে, কোন জেলা থেকে আপনারা এই লাইভ ক্লাসটি দেখতেছেন সেটা কমেন্টে জানিয়ে দিন তাহলে, এবং আপনারা এই লাইভ ক্লাসটা শেয়ার করে দিন, তাহলে দেখা যাবে যে আপনার বন্ধু বান্ধব যারা আছে তারাও লাইভ ক্লাসটা দেখতে পারবে। আর আমি আশা করি যে এই আজকের লাইভ ক্লাসটা দেখতে পারলে মানে অনেক কিছু শিখতে পারবে, অনেক টেকনিক শিখতে পারবে যে আসলে সহজে কিভাবে আমরা মানে ম্যাথগুলো আমরা কোনো সূত্র ছাড়াই খুব সহজে আমরা আনসার করতে পারবো। আচ্ছা, এটা কি দেখা যায়? 32। আচ্ছা, এখানে কমেন্টগুলো পড়া যায়? কমেন্টগুলো পড়তে হবে। তো এখানে একটা বিষয় আমরা দেখি যে এটা আমরা আসলে কিভাবে খুব দ্রুত আমরা আনসার করতে পারবো। এখানে একটা বিষয় খেয়াল করেন, বর্গমূল
তার মানে এখানে কি এই যে 32 এটা হচ্ছে বর্গমূল, এটাকে আমি যদি এখানে স্কোয়ার দিই তাহলে কিন্তু এখানে আমরা বর্গটা পাবো। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করেন যে প্রত্যেকটা অপশনে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা কি পাই, এখানে আমরা পাচ্ছি একক স্থানীয় অঙ্কে 4, এইখানেও 4, এইখানেও 4, এইখানেও আমরা 4 পাচ্ছি। কিন্তু একটা বিষয় দেখেন, এইখানে সর্বশেষ যে অঙ্ক আছে সেটা হচ্ছে কত, 1, মানে 1 এর শূন্য 10। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে 10 অথবা 10-এর কাছাকাছি কোন অপশনটা আসে। দেখেন এখানে করেন, এটা করলে 4 4 কত হয়, 16। এটাকে করলে কত হয়, এখানে 5 5 25, এইখানে হয়ে যায় 2 2 4, আর এখানে হয় কত, 3 3 আর 9। তাহলে একটা বিষয় খেয়াল করেন যে কাছাকাছি আসলে কোন রেজাল্টটা আসতেছে। এখানে দেখতে পাচ্ছি 16, না 16 তো হবে না, এটা বোঝাই যায়। 25 25 তো হওয়ার কোনো কথাই আসে না। এরপরে 4, এটাও হয় না, কিন্তু 9 দেখেন 10-এর কাছাকাছি। তাহলে আমরা সেহেতু বলতে পারি যে এটা আনসার হবে 32। ওকে ফাইন। তো এরকম এই রিলেটেড যদি আপনারা কোনো ম্যাথ আসে তাহলে এইভাবে আপনারা খুব দ্রুত, আপনাদের এখানে টেকনিকটা থাকবে যে আপনারা দেখবেন যে প্রথমে একক স্থানীয় যে অঙ্কগুলো আছে এখানে এগুলোকে বর্গ করলে কত হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 কে বর্গ করলে 4, প্রত্যেকটা অপশনে দেখি আমরা 4 আসে। কিন্তু আমাদের পরে দেখতে হবে যে এখানে যে এই যার আমরা বর্গমূল নির্ণয় করব তার এখানে যে মানে এখানে কত আছে, 1 আর 0 10। তো আমরা দেখব যে এখানে এই মানে সর্বশেষ যে মানে অঙ্কটা থাকবে সেটাকে বর্গ করলে কত হয়, কাছাকাছি যেটা আসবে সেটাই হবে আনসার। এখানে আপনার ডিটেলসে কোনো কিছু করা লাগবে না, আপনি খুব সংক্ষেপে এভাবে খুব দ্রুত আপনি করতে পারবেন। ওকে ফাইন। এখন আমরা নেক্সট দেখি। আচ্ছা, কমেন্টগুলো পড়ার একটু দেখেন তো। আচ্ছা, কে কোন জেলা থেকে জয়েন করছেন একটু দেখি। মেহেদি হাসান ব্রাহ্মণবাড়িয়া, ইশরাত জাহান নিপু মাদারীপুর, আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার এখানে আমার একটা ফোন ছিল যেটা দিয়ে আমি আসলে লাইভে এখন আসি, আর আরেকটা যেটা ফোন এটা আমার হ্যাং হয়ে গেছে, মানে এটা কাজ করতেছে না। তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আপনারা দেখেন আগে ম্যাথগুলা, আর আশা করি এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারলে ইনশাল্লাহ আপনারা ভালো করতে পারেন পরীক্ষায়। 2 নম্বর আমরা যে নেক্সট ম্যাথটা দেখব, যেমন একটা ম্যাথ আছে এখানে 80 96 128, শূন্য স্থানের সংখ্যাটি কত হবে। আচ্ছা, কমেন্টগুলো পড়ার একটু ব্যবস্থা করেন। ওকে, আমরা অপশনগুলো একটু দেখি। ওকে ফাইন। এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে বলছে যে 80 96 ড্যাশ, মানে এখানে একটা গ্যাপ, 128 শূন্য স্থানের সংখ্যাটি কত হবে। তো এখানে একটা বিষয় খেয়াল করেন, এটা একটা ধরেন এটা ধারা, ঠিক আছে। এখানে আমাদের প্রথমে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে এই ধারাটা কিভাবে সাজানো আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম সংখ্যাটা আছে 80, তারপরে আছে কত 96। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিফারেন্স কত আসে, তাহলে 96 থেকে আমরা 80 বাদ দিতে থাকে কত, এখানে 16। তো একটা বিষয় দেখেন এখানে কি করছি, যে প্রথম এখানে পদটা যেটা আছে দ্বিতীয় পদ কিন্তু তার থেকে বেশি আছে। এখন আমি কি করছি, দ্বিতীয় পদ থেকে তার আগের পদটা বাদ দিছি, বাদ দেওয়ার পর আমি পেলাম 16। ঠিক তেমনইভাবে এই 128 থেকে যদি আমি এখানে 16 বাদ দিয়ে দিই তাহলে কত থাকে, 8 থেকে 6 গেলে থাকে 2, আর এখানে থাকতেছে 2 থেকে 1 গেলে থাকে 1, 112। তো
এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অপশনে আছে খ নম্বর অপশন 112। তাহলে এভাবে আমরা এরকম দেখবো যে আসলে এখানে ধারাটা কিভাবে সাজানো, যে এটা কি আপনার ক্রমিক হারে বাড়তেছে না ক্রমিক হারে কমতেছে না এটা গুণিতক হারে বাড়তেছে, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো এখানে আমরা দেখতেছি যে এখানে এটা মানে 16 করে বাড়তেছে। তো সেই হিসাবে এখানে যদি আমরা 112 দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বৃদ্ধি পাচ্ছে 16, এখানেও বৃদ্ধি পাচ্ছে কত দেখেন 112 থেকে 96 বাদ দিয়ে দেন তাহলে কত আসে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 6 আর এখানে থাকে 1, তাহলে 16। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 112 বসালেই দেখা যায় যে এখানে এই যে 112 মানে এইটা এই সংখ্যাটা এখানে আপনার মানে সুইটেবল এখানে। কারণ কি, কারণ এই 112 যদি এখানে আমি বসাই তাহলে দেখা যাবে যে আসলে প্রতিটা পদ আপনার 16 করে বৃদ্ধি পাচ্ছে, যেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে ফাইন, এরপরে আমরা নেক্সট অন্য একটা অঙ্ক দেখি। যেমন আছে এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2। কি শোনা যাচ্ছে? লাইভ শোনা যায়? আচ্ছা, ইজ ইকুয়াল টু 2। এখন অপশন হচ্ছে যে এখানে কোশ্চেন করছে যে তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত। তো এখানে আমরা দেখি প্রথমে কতে আছে 1/4, খতে আছে, আচ্ছা কমেন্ট সেকশনে একটু ব্যবস্থা করা যায় না, গতে আছে 1 আর ঘতে আছে 1/2। এখন এখানে এটা রেজাল্ট কত হবে আপনারা একটু দ্রুত করে আমাকে জানিয়ে দেন দ্রুত কমেন্ট বক্সে। এখানে একটা বিষয় খেয়াল করেন যে এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 2। এখন এই ম্যাথটা যদি আমরা নর্মালি আমরা যেভাবে করি সেভাবে যদি আমরা করি তাহলে দেখা যাবে যে এটা করতে অনেক টাইম লাগবে। আমরা সহজে আমরা কিভাবে করতে পারবো, এই ধরনের যদি ম্যাথ আসে যে এখানে যা থাকবে এখানে যদি তার উল্টোটা থাকে এবং এখানে কিন্তু সংখ্যা থাকতে হবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। যেমন এখানে 2 আছে, তাহলে এখন আমরা একটু চিন্তা করি তো যে কত কত যোগ করলে আসলে 2 হয়। আমরা জানি যে 1 1 যোগ করলে 2 হয়। তাহলে এখানে 1 এক্স এর মান যদি আমি 1 ধরি আর এখানে এক্স এর মান যদি 1 ধরি তাহলে এখানে কত আসে যে 1 + 1 তার মানে এখানে 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর মান যদি আমরা 1 ধরি তাহলে এখানে এক্স প্লাস 1/x এর মান 2 আসে। তাহলে সেই হিসেবে আমরা বলতে পারি যে এটা আনসার হবে এ গ, যে এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু যদি 2 হয় তাহলে এক্স এর মান হবে এখানে 1। কোনো প্রবলেম হচ্ছে? আসলে কমেন্টটা না পড়তে পারলে বিষয়টা ওকে। আমরা আরেকটা ম্যাথ দেখি। যেমন এখানে আছে 6টি পরপর পূর্ণ সংখ্যা দেওয়া আছে, প্রথম 3টির যোগফল 27 ফলে
শেষ তিনটির যোগফল কত? ওকে, আমরা একটু অপশনগুলো দেখি। 33, 32, 30, 36। আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, এখন এখানে একটা কোশ্চেনটা আমি একটু খেয়াল করি যে এখানে কি বলছে, 6টি পরপর পূর্ণ সংখ্যা দেওয়া আছে। যেহেতু এখানে পরপর শব্দটা ইউজ করছে, তার মানে এখানে 6টা যে সংখ্যা দেওয়া আছে সেগুলো অবশ্যই ক্রমিক সংখ্যা। এখন বলছে প্রথম তিনটির যোগফল হচ্ছে 27, তাহলে শেষ তিনটির যোগফল কত এখানে আমাদের সেটা বের করতে বলছে। আচ্ছা, আমরা একটা সহজ একটা ম্যাথ দেখি। যেমন ধরলাম যে 1, 2, 3, এই তিনটা সংখ্যা কিন্তু ক্রমিক সংখ্যা। এখন এই তিনটা সংখ্যা যোগ করলে আমরা কত পাই? এখানে 6। ওকে, এখন এই তিনটা সংখ্যাকে যদি আমরা গড় করি তাহলে আমরা কত পাই? 6কে আমরা 3 দ্বারা ভাগ করবো, তাহলে পাই আমরা 2। তো এখান থেকে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা গড় করি তাহলে গড়টা হবে কোনটা? এই মাঝের যে এখানে ক্রমিক সংখ্যার যে মাঝের যে সংখ্যাটা আছে না, সেটা হবে গড়। ওকে, তো এখানে বলছে যে প্রথম তিনটি সংখ্যার যোগফল হচ্ছে 27, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে প্রথম তিনটা সংখ্যার গড় কত হবে? তাহলে অবশ্যই আমাদের 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা পাবো কত? এখানে 27কে 3 দ্বারা ভাগ করলে হবে 9। তো একটা বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে আমরা দেখলাম যে তিনটা সংখ্যার যখন আমরা গড় করছি তখন আমরা দেখতে পাচ্ছি যে গড়ের যে ফলাফলটা আসছে সেটা আসছে ওই তিনটা সংখ্যার মাঝের সংখ্যাটা। তাহলে আমরা যখন 27কে যখন আমরা 3 দ্বারা ভাগ করব তখন ওই তিনটা সংখ্যার মাঝের সংখ্যা আমরা পাবো 9। এখন মাঝের সংখ্যা যদি 9 হয় তাহলে আগেরটা হবে অবশ্যই 8, পরেরটা হবে অবশ্যই 10। এখন বলছে এখানে যে 6টি পরপর পূর্ণ সংখ্যা দেওয়া আছে, প্রথম তিনটার যোগফল 27, তাহলে শেষ তিনটার যোগফল কত? এখন প্রথম তিনটা সংখ্যা যদি 10 হয়, 8, 9, 10 হয়, তাহলে পরবর্তী তিনটা হবে কত? 11, 12, 13। এখন শেষ তিনটার যোগফল আমরা কিভাবে বের করব? একটু আগে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গড়কে যদি আমরা ওই যতগুলো সংখ্যা থাকবে তত দ্বারা গুণ করে দেই তাহলে আমরা টোটাল যোগফলটা আমরা পাই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে 11, 12, 13 এই তিনটা সংখ্যা যোগ করলে কত হবে? সেটা হবে এখানে মাঝের যে অঙ্কটা আছে সংখ্যাটা, তাকে এখানে যেহেতু তিনটা সংখ্যা আছে এই জন্য আমরা 3 দ্বারা গুণ করে দিব। তাহলে 3 বরং কত? 36। তাহলে এটার রেজাল্ট হবে 36, গ নম্বর আনসার। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? রুহুল আমিন 36, থ্যাংক ইউ স্যার। সম্প্রীতি হাসান 36, থ্যাংক ইউ। এমডি আল আমিন 36, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। আপনাদের প্রত্যেকের রেজাল্ট কারেক্ট। অনেক লেটে যায় না? ওকে, আমরা আরেকটা ম্যাথ দেখি। 5 নম্বর এখানে আছে যে a ইজ ইকুয়াল টু √3 প্লাস √2 হলে a কিউব প্লাস 3a প্লাস 3a টু দি পাওয়ার -1 প্লাস a টু দি পাওয়ার -3 ইজ ইকুয়াল টু কত? ওকে, এখন অপশনগুলো কি কি দেওয়া আছে দেখেন একটু। 8 √2 16
রুট 2 রুট 2 24 রুট 3 ও সরি এখানে তো ইংলিশে দেওয়া আছে। আচ্ছা এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে কিন্তু ইংলিশে আছে, আমি সরি এখানে বাংলায় লিখে ফেলছি। এখানে অবশ্যই 16 হবে, এখানে অবশ্যই 18 হবে, এখানে হবে 24। ওকে ফাইন। এখন আমরা দেখব যে একটা বিষয় এখানে আমি একটু ক্লিয়ার করে দেই যে এই ধরনের ম্যাথ আসলে আপনারা কি করবেন যদি এরকম দেওয়া থাকে যে a = √3 + √2 অথবা a = √3 - √2, এই ধরনের যদি কোনো ম্যাথ দেওয়া থাকে তাহলে আপনারা কি করবেন। তো একটা কথা আপনাদেরকে বলে দেই, যদি যদি আপনারা দেখেন যে এখানে এর মানটা যে √3 + √2 বা √6 -√5, ঠিক আছে, এরকম যদি আপনারা দেখেন, অর্থাৎ এক কথায় যে এখানে যে সংখ্যা দুইটা থাকবে তার ডিফারেন্স যদি 1 থাকে, তখন আপনারা যে কাজটা করবেন যে এর মান যদি হয় √3 + √2 তাহলে অবশ্যই 1/a হবে √3 - √2। এটা করতে আপনাদের কোনো ক্যালকুলেশন লাগবে না। আপনারা মাথায় রাখবেন যে যদি এখানে পার্থক্য যদি 1 হয় তাহলে কি হবে যে এখানে এই যে এখানে যেটা থাকবে চিহ্ন যদি প্লাস থাকে তাহলে আমরা এখানে মাইনাস করে দিব, আর যদি এখানে মাইনাস থাকে তাহলে আমরা এখানে প্লাস করে দিব, অর্থাৎ এখানে যে চিহ্নটা থাকবে এখানে তার উল্টোটা হবে। ওকে ফাইন, আমরা এটুকু বুঝলাম। এখন একটা বিষয় খেয়াল করেন, এখানে আছে a³ আর এখানে আছে আপনার a⁻³ এটাকে আমরা লিখতে পারি যে এখানে মাইনাসের জন্য আমরা দিব 1 আর এখানে এই a³ দিলাম। তাহলে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথমে আছে a³ আর শেষে আছে কি +1/a³। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে a³ + b³ এর সূত্র যায়। তো আমরা সবাই জানি যে a³ + b³ এর সূত্র হচ্ছে a + b হোল কিউব -3ab * a + b। এখন এখানে একটা বিষয় দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের যে সূত্রে যে ফর্মুলা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে a + b, এখানে আমাদের লাগবে a + b। তার মানে হচ্ছে এই এর যে মান আছে আর 1/a এর যে মান আছে সেই মান দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা এখানে কি পাচ্ছি। এখানে দেখেন এখানে a + 1/a = হবে √3 + √2 + √3 - √2। এখন এখানে আছে +√2, এখানে আছে -√2, তাহলে কাটা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি √3 + √3 মানে 2√3। এখন একটা বিষয় খেয়াল করেন, আমি কিন্তু পুরো ম্যাথটা এখনো করি নাই, কিন্তু পুরো মানে সম্পূর্ণ ম্যাথটা মানে না করেও এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে ফলাফলটা আসছে সেখানে কিন্তু √3 আছে। একটা বিষয় খেয়াল করেন, এখানে আমাদের যে অপশনগুলো আছে একটা অপশনও কিন্তু আপনার মানে এই প্রথম অপশনটা আছে √2, পরেরটাও √2, তারপরটা √2, শুধুমাত্র √3 আছে লাস্টের অপশনটাতে। তাহলে এখান থেকে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে আমরা পুরো ক্যালকুলেশন না করেই আমরা অনুমান করে বলতে পারি যে এখানে আসলে আমাদের আনসার কোন অপশনটা হবে। আপনারা বলে দিন দ্রুত যে ক্যালকুলেশন না করে এখানে কোন অপশনটা আনসার হতে পারে, আমাকে একটু জানিয়ে দেন। ওকে দেখি, স্যার লেখাটি একটু বাম দিকে নিলে ভালো হতো। ওকে স্যার, আমি ইনশাল্লাহ বাম দিকে লিখবো নেক্সট থেকে। ফয়সাল আহমেদ, আনসার ডি। থ্যাংক ইউ সো মাচ স্যার। এমডি রকিবুল ইসলাম রকিব, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। আলামিন, হ্যাঁ আপনাদের প্রত্যেকেরই আনসার কারেক্ট। রাশিদুল ইসলাম রুবেল, থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে আসলে আমাদের মানে কিভাবে আমাদের আনসারগুলো করতে হবে। এইভাবে যদি আমরা একটু টেকনিক্যালি করি তাহলে দেখা যাবে যে মানে অনেক অল্প সময়ের ভিতরে আমরা
অনেক আনসার করতে পারবো। দেখা গেছে যে 20টা ম্যাথ আমাদের আনসার করতে হাইয়েস্ট টাইম লাগবে 10 মিনিট, যদি এভাবে আমরা প্র্যাকটিস করতে পারি এভাবে। ওকে ফাইন। আচ্ছা এইদিকে কোন পর্যন্ত হয়? ঠিক আছে। আচ্ছা ওকে, আমরা আরেকটা ম্যাথ দেখবো। এটা হচ্ছে সুদ কষা বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে? ওকে, আমরা একটু অপশনগুলো দেখি। 15,500, 10,800, 10,680, 10,850। ওকে আচ্ছা, এখন আমরা দেখবো যে এখানে একটা বিষয় খেয়াল করেন। আমরা জানি যে সুদ কষার ম্যাথগুলো আপনার দুই ধরনের হয়, একটা হচ্ছে হলো সরল মুনাফা, আর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তো এখানে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে চক্রবৃদ্ধি মুনাফা। তো চক্রবৃদ্ধি মুনাফার আমরা যে সূত্রটা জানি, চক্রবৃদ্ধি মূলধনের আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে C = P × 1 + R⁴ তো এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে কিন্তু পির মান দেওয়া আছে 8,000, 1 + এখানে আর মানে সুদের হার দেওয়া আছে 10%, আর এখানে n সময় আছে 3। একটা বিষয় খেয়াল করেন, এখানে পাওয়ার হচ্ছে 3। তার মানে এই ম্যাথটা যদি আমরা নর্মালি যদি ক্যালকুলেশন করি, আমাদের তো পরীক্ষায় ক্যালকুলেটর নিতে দিবে না। এখন সেই ক্ষেত্রে মানে আমরা কি করব? মানে এই ম্যাথটা আপনার ধরেন আপনি যদি নর্মালি করেন তাহলে আপনার হিউজ পরিমাণ টাইম যাবে। তো এই ধরনের ম্যাথ আসলে আপনাদের মানে গেস করার অ্যাবিলিটি আপনাদের গ্রো করতে হবে। তো একটা বিষয় খেয়াল করেন, আমরা যদি একটু চিন্তা করি যে নর্মালি যে সরল মুনাফার ক্ষেত্রে আমরা কি করতাম। সরল মুনাফার ক্ষেত্রে আমরা দেখতাম যে আমরা জানি যে সরল মুনাফার সূত্র হচ্ছে I = P/R(n)। এখন এই সরল মুনাফার ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে পির মান আছে 8,000 টাকা, আর এর মান দেওয়া আছে এখানে 10%, এরপরে এন এর মান দেওয়া আছে এখানে 3 বছর। ওকে ফাইন। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে আমরা কত পাই? এই পার্সেন্টের জন্য এখান থেকে 2টা শূন্য আমরা বাদ দিয়ে দিব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কত আসে, 3 আর 24, আর হচ্ছে এখানে 2টা শূন্য। তাহলে কত হলো? 2400 নাকি? হ্যাঁ ওকে। এখন একটা বিষয় খেয়াল করেন, আমরা সরল মুনাফার ক্ষেত্রে আমরা এখানে কত পেলাম? 2400। তো এখন একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে এখানে আমাদের মুনাফা কত আসছে? মুনাফা আসছে এখানে 2400 টাকা। এখন এখানে চক্রবৃদ্ধি মানে হচ্ছে এই 2400-র উপরে পরবর্তী বছরে আবার মুনাফা হবে, তারপরে যেটা আসবে সেটার সাথে আবার যোগ হবে, তারপর যে মুনাফাটা হবে সেটাকে আমাদের মূলধন ধরে আবার মুনাফা বের করতে হবে। এরকম করে দেখা যাবে যে অনেক আমাদের টাইম এখানে আপনার হলো লেন্দি প্রসেস হবে। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা দেখব যে এখানে এই 2400 এখানে এই যে মূলধনের সাথে যোগ করলে কত হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে 8,000 আর হচ্ছে 2400, তাহলে কত আসে এখানে? 10,400। ওকে ফাইন। এখন পরবর্তীতে আবার কি হবে? এই 2400 এইটার আবার মুনাফা বের করতে হবে। তো তখন এই 2400-কে আমরা তখন আবার
এই 10% হারে আমরা পরবর্তী বছরে কত মুনাফা আসে আমরা সেটা বের করব। তো আমরা দেখতে পাচ্ছি যে 2400-কে আমরা যদি 10% করি তাহলে আসে এখানে 2 কাটা যাবে, তাহলে থাকবে 24 মানে 240 টাকা। তাহলে এখানে যদি আমরা 240 যোগ করে দিই তাহলে কত আসলো, এখানে আসে 0 4 4 আর 2 6 0 10 মানে 10,640। তার মানে দেখা যায় যে পরবর্তীতে আবার 240 টাকার আবার আমাদের মানে মুনাফা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা গেস করতে পারি মানে কোনটা আপনার এই অপশন, এখানে তো আমরা অনেকগুলো ফলাফল দেখতে পাচ্ছি, মানে কাছাকাছি কোনটা সেইটা হবে এখানে হলো আনসার। তবে একটা কথা কি যে এখানে আনসারটা একটু ভুল আছে, এখানে এটা একটু আপনারা কারেকশন করে নেবেন। এখানে রেজাল্ট কত হবে এটার এক্স্যাক্টলি এখানে মানে দেয় না, এখানে আপনার এই পরীক্ষায় যে কোশ্চেনে এটা একটু ভুল আছে, এটা আপনারা কারেকশন করে নেবেন, মানে কাছাকাছি রেজাল্ট এইটা আসে। তাহলে সেই হিসেবে আমরা আনসার করব যে আমাদের আনসার হবে এখানে গ। রেহানা পারভিন ক্যামেরা সেটআপের সমস্যা আছে। আসলে এই ক্যামেরা সেটআপের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত স্যার, কারণ আচ্ছা ওকে, এরপরে আমরা পরবর্তী ম্যাথটা একটু দেখি। পরবর্তী ম্যাথ আছে এখানে মনির ও তপনের আয়ের অনুপাত, চার অনুপাত 3। তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4। পরবর্তীতে বলছে যে মনিরের আয় $120 হলে রবিনের আয় কত। ওকে, আমরা একটু অপশনগুলো দেখি। 78 টাকা, 80 টাকা, 72, 75। ওকে ফাইন, এখানে একটা বিষয় এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে আসলে প্রশ্নে কি বলছে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এখানে বলছে যে মনির ও তপনের আয়ের অনুপাত আছে 4:3। এরপরে আছে তপন ও রবিনের আয়ের অনুপাত দেওয়া আছে 5:4। একটা বিষয় খেয়াল করেন, এখানে লোক আছে 3 জন, মনির, তপন, আরেকজন হচ্ছে রবিন। তো আমি এখানে সংক্ষেপে একটু লিখি, যেমন লিখলাম এখানে মনির অনুপাত তপন দেওয়া আছে 4:3। এরপরে আছে তপন ও রবিনের আয়ের অনুপাত, তাহলে এখানে তপন অনুপাত রবিন, এখানে আছে 5:4। তো একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যেমন যদি আপনার পরীক্ষার সময় এরকম দেওয়া থাকে যে এ অনুপাত বি ইজ ইকুয়াল টু, যেমন ধরেন লিখলাম 1:2, বি অনুপাত সি ইজ ইকুয়াল টু যেমন দেওয়া থাকলো 3:4। এখন এই ক্ষেত্রে আমরা জানি যে অনুপাতের যে ক্রমিক সমানুপাতের যে নিয়ম অনুসারে আমরা জানি যে এ অনুপাত বি অনুপাত সি ইজ ইকুয়াল টু হবে তখন এই যে অনুপাতটা দেওয়া আছে না, এইটাকে আমরা এই কর্নারে যদি আপনার সেম থাকে তখন এটাকে আমরা এই দ আকারে গুণ করব।
দ, হাঁটু ভাঙ্গা দ, এই দ আকারে আমরা গুণ করে দিব। তাহলে এখানে আমরা গুণ করলে আমরা কত পাই? এখানে তাহলে আমরা গুণ করব যে এইটা এটা গুণ করব, এইভাবে গুণটা হবে। তাহলে গুণ করলে এখানে আমরা কত পাই? 3, এখানে 3 দুগুণী 6, আর এখানে 4 দুগুণী 8। ওকে ফাইন। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর যদি শেয়ার হয় 3 টাকা, বির যদি শেয়ার হয় 6 টাকা, তখন সি এর শেয়ার হবে 8 টাকা। এভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। তো একইভাবে আমরা এইটা যদি আমরা একটু দেখি, তাহলে এটা হবে কি, এখানে দেখেন এখানে তপন, এখানেও কিন্তু তপন। তাহলে আমাদের কাজ হবে কি, যে এটাকে আমরা যে দর যে ফর্মুলা সেটা আমরা অনুসরণ করব। তাহলে আমরা পাবো এখানে মনির অনুপাত তপন অনুপাত রবিন, সেটা কত আসবে? এখানে 4 × 5 = 20, 3 × 5 = 15, আর 3 × 4 = 12। ওকে ফাইন। এরপরে দেখেন এখানে মনিরের আয় আছে 120 টাকা। তার মানে এখানে মনির আছে প্রথমে, তার আয় কত টাকা আছে? 20 টাকা। একটা বিষয় খেয়াল রাখবেন যে আমরা জানি যে অনুপাতের অঙ্কের ক্ষেত্রে এখানে আপনার কয়টা এখানে রাশি দেওয়া আছে? 1টা 2টা 3টা। তো একটা বিষয় মাথায় রাখবেন, যদি একটা রাশিকে আপনি কোনো একটা সংখ্যা দ্বারা যদি গুণ অথবা ভাগ করেন, তখন প্রত্যেকটা রাশিকে ওই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মনিরের আয় আছে 120 টাকা, কিন্তু এখানে কি বলছে? এখানে বলছে মনিরের আয় যখন 20 টাকা, তখন তপনের আয় 15 টাকা, তখন রবিনের আয় 12 টাকা। তার মানে মনিরের আয়টা কিন্তু দিয়ে দিচ্ছে 120 টাকা। এখন 20-এর সাথে কত গুণ করলে 120 হবে? তো আমরা জানি 20-এর সাথে 6 গুণ করলে 120 হয়। এই জন্য আমরা এই 20-এর সাথে 6 গুণ করে দিব। যেহেতু এখানে প্রথম রাশির সাথে আমরা 6 গুণ করেছি, তাহলে দ্বিতীয় রাশির সাথে আমরা 6 গুণ করব। এভাবে আমরা প্রত্যেকটা রাশিকে আমরা এভাবে 6 দ্বারা গুণ করে দিব। তাহলে এখানে আমরা পাইলাম কত? 120, এখানে 60, এখানে আসে 72। তো এখানে আমাদের বের করতে বলছে রবিনের আয় কত। তো আমরা দেখতে পাচ্ছি যে রবিনের আয়টা এখানে অনুপাতে সবার শেষে আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের আনসার হবে এখানে 72। তাহলে এটা হবে আনসার। এভাবে দেখা যায় যে এই অনুপাতের অঙ্কগুলা, এই ফর্মুলাটা ইউজ করবেন, আপনারা অনেক দ্রুত মানে করতে পারবেন। আলামিন আনসার দিয়েছে 80। সরি, আপনার আনসার হয়নি। এমডি আলামিন 72, আলামিন 72। আজকে ক্লাসে দেখতেছি আলামিনের সংখ্যাই বেশি। আমার নামও আলামিন। রেহানা পারভিন 72। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম। ওকে ফাইন, আমরা নেক্সট আরেকটা ম্যাথ দেখি। অনুপাতের আমরা আরেকটা ম্যাথ দেখি, যেমন এখানে আরেকটা ম্যাথ আসছে। আচ্ছা, কত হয়েছে? কত মিনিট? সরি, এটা কত নম্বর ম্যাথ? 8। ওকে, এখানে আছে 60 লিটার। সব দিক দিয়ে সমস্যা। তোমার ভালো লাগে 7:3। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত
3:7 হবে। ওকে, আমরা অপশনগুলো একটু দেখি। সরি, ওকে দেখেন এখানে এটো অনুপাতের আরেকটা ম্যাথ। এখানে কি বলছেন যে 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেরোসিন আর হচ্ছে পেট্রোল দুইটা একত্রে মিশ্রণ এখানে আছে 60 লিটার। তো মিশ্রণ অনুপাত হচ্ছে 7:3। এর মানে কি? এর মানে হচ্ছে যে কেরোসিন যদি হয় 7 লিটার তখন পেট্রোল হবে 3 লিটার। তার মানে টোটাল তো এখানে আছে 60 লিটার। তাহলে আসলে কেরোসিন আছে কতটুকু আর পেট্রোল আছে কতটুকু, প্রথমে আমাদের এই জিনিসটা আমাদের বের করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 7 লিটার আর 3 লিটার, তাহলে টোটাল কত হয়? 10 লিটার। তাহলে 10 ভাগের অর্থাৎ 10 ভাগের ভিতরে মানে যখন টোটাল মিশ্রণ যখন 10 লিটার হবে তখন কেরোসিন হবে 7 লিটার আর পেট্রোল হবে 3 লিটার। তার মানে এখানে আমরা বলতে পারি যেহেতু টোটাল মিশ্রণ আছে এখানে 60 লিটার, তাহলে 60 লিটার ভিতরে কেরোসিন হবে 60 লিটার এর 10 ভাগের 7 ভাগ, তাহলে কত আসে এখানে? 42 লিটার। তাহলে কেরোসিন যদি 42 লিটার হয় তাহলে পেট্রোল হবে অবশ্যই 18 লিটার। এখন একটা বিষয় খেয়াল করেন, এখানে বলছে ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হবে। তাহলে একটা বিষয় খেয়াল করেন, এখানে কিন্তু পেট্রোল মিশাইতে বলছে, তার মানে কেরোসিনটা আগে যা আছে এখন তাই থাকবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কেরোসিন আছে এখানে 42 লিটার আর নতুন যে অনুপাতটা সে অনুপাতে সেখানে বলছে অনুপাত হয়ে যাবে 3:7। অর্থাৎ এই অনুপাতের প্রথমটা হচ্ছে কেরোসিন, আচ্ছা আমি সংক্ষেপে লিখলাম, আর দ্বিতীয়টা হচ্ছে পেট্রোল। ওকে, তো এখানে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু কেরোসিন কিন্তু আনচেঞ্জড, ঠিক আছে, অর্থাৎ 42 লিটারই থাকবে। এখন আপনারা বলেন এখানে যে এখানে আছে 3 লিটার, তাহলে এখানে আমাকে 42 লিটার করতে হবে যেহেতু অনুপাত, তাহলে আমাদের গুণ করে বের করতে হবে এটা। এখন এই 3-এর সাথে কত গুণ করলে 42 হয় এই জিনিসটা আমাদের বের করতে হবে। আমরা জানি যে 3 14 42, এই জন্য আমরা এই 3-এর সাথে 14 গুণ করে দিব, তাহলে একইভাবে 7-এর সাথে আমরা 14 গুণ করে দিব, তাহলে এখানে আমরা পাবো 42 লিটার আর এখানে পাবো আমরা 7 14 কত? 98। অর্থাৎ কেরোসিন যদি 42 লিটার হয় তখন পেট্রোল হবে 98 লিটার। কিন্তু এখানে কোশ্চেন কিন্তু বলছে ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশাতে হবে। এখন পেট্রোল আগে ছিল কত? আগে ছিল আমরা দেখছি 18 লিটার। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে পেট্রোল টোটাল হয়েছে 98 কিন্তু আগে ছিল 18। তাহলে আসলে আমি অতিরিক্ত কতটুকু আমি অ্যাড করলাম এখানে বিয়োগ করে দেই, তাহলে এখানে 8 থেকে 8 গেলে থাকে 0 আর 9 থেকে 1 গেলে থাকে 8, তাহলে 80 লিটার। তাহলে এটার কারেক্ট আনসার হবে 80। ওকে, আপনারা একটু কমেন্টে জানান যে আসলে আপনারা ক্লাসটা কি আপনারা বুঝতে পারতেছেন কিনা, যে আমি যে বুঝাচ্ছি আপনারা মানে কেমন এনজয় করতেছেন এটা একটু আমাকে জানান, তাহলে আমি অনুপ্রাণিত হব এবং আমি চাচ্ছি যে মোটামুটি 20টা ম্যাথ করতে। তো আগে আপনারা একটু জানান আমাকে যে আসলে ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগছে। সম্প্রীতি হাসান 98, থ্যাংক ইউ। স্যার এই 98 হবে না, একটু 98 লেখছে কোনটা, এটা তো হবে না, এটা 80 হবে স্যার।
ওকে, জ্যামিতি থেকে আমরা এটা ম্যাথ দেখি, এটা আসলে ম্যাথ না, এটা থিওরিটিক্যাল বললে চলে, এটা মাথায় রাখতে হবে। ওকে, আমরা আরেকটা ম্যাথ দেখব। দুটি কোণের পরিমাণ যোগফল দুই সমকোণ হলে কোণ দুটি পরস্পর বিপরীত কোণ সন্নিহিত কোণ পূরক কোণ সম্পূরক কোণ। ওকে, এটা আপনাদের জন্য রেখে দিলাম, আপনারা ঝটপট বলে দেন যে আসলে রেজাল্ট কি হবে, তারপরে আমি একটু ব্যাখ্যায় যাচ্ছি পরে। ফোন এটা অফ হয়ে গেছে। রেহানা পারভিন, অনুপাতের আরো কয়েকটা অঙ্ক করেন স্যার। হ্যাঁ ইনশাল্লাহ করবো নেক্সটে স্যার, আজকে তো আর সম্ভব না। মানে আমি চাচ্ছি যে আসলে যে এই যে আমি যে ম্যাথগুলো করতেছি এগুলো হচ্ছে গত আপনাদের যে পরীক্ষাটা হয়েছে সম্ভবত এটা চতুর্থ ধাপে, সেই কোশ্চেনগুলো আমি দেখাইতেছি। তো আমি চাচ্ছি আসলে সব কোশ্চেনগুলো এখানে দেখাইতে। তো ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা দেখবো অনুপাতের আরও ম্যাথ। সোহেল খান, সম্পূরক কোণ, থ্যাংক ইউ স্যার। একজনে আনসার দিছে এমডি আলামিন, পূরক কোণ, সরি স্যার। সম্প্রীতি হাসান ক, আচ্ছা ওকে ফাইন, আমরা দেখি একটু এটার আনসার আসলে কি হবে। একটা বিষয় খেয়াল করেন স্যার, এই বিষয়টা আমি মানে যখন ছোট ছিলাম তখন আমি এটা কনফিউশন হয়ে যেতাম যে সম্পূরক কোণ আর পূরক কোণ এই দুইটার ভিতরে এই দুইটা আসলে কোনটা। মানে আমরা জানি যে দুইটা কোণের যখন যোগফল 90 ডিগ্রি হবে তখন একটা কোণকে অন্য কোণের সাপেক্ষে আমরা সেটাকে বলি পূরক কোণ। আর যখন দুইটা কোণের যোগফল যখন 180 ডিগ্রি হবে তখন একটাকে অন্যটার সাপেক্ষে আমরা বলি যে এটার সম্পূরক কোণ। যেমন এক্স, যদি এক্স এর সম্পূরক কোণ কত, এই ধরনের যদি কোশ্চেন করে আমরা জানি যে দুইটা কোণের যোগফল হচ্ছে 180, তাহলে আমাদের কি করতে হবে যে এই 180 থেকে এই এক্সটাকে বাদ দিতে হবে, তাহলে এটাই হচ্ছে এক্স এর সম্পূরক কোণ। যদি বলে যে এক্স এর পূরক কোণ কত, তাহলে আমাদের কি করতে হবে এই 90 থেকে এক্স বাদ দিতে হবে, তাহলে আমরা পেয়ে যাব এক্স এর পূরক কোণ কত। যেমন আমি লিখলাম এখানে 30, এখন যদি কোশ্চেন করি যে 30 এর পূরক কোণ কত হবে, তো আমরা জানি যে পূরক কোণ মানে হচ্ছে দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হতে হবে। তাহলে এখানে এই 90 থেকে আমরা 30 বাদ দিয়ে দিব, তাহলে আমরা পাবো কত 60। তাহলে আমরা বলতে পারি যে এই 90 ডিগ্রি কোণের পূরক কোণ হবে 60 ডিগ্রি। এখন আমি যেটা কনফিউশন হতে যাই সেটা হচ্ছে যে পূরক কোণ আসলে কি দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি না 180 ডিগ্রি, এই বিষয়টা আমি এলোমেলো হয়ে যেতাম। তো পরবর্তীতে আমি একটা টেকনিক বের করছি, সেটা হচ্ছে সম্পূরক এই শব্দটা মানে এটার ভিতরে অক্ষর অনেকগুলা, এজন্য আমি মনে রাখছি যে সম্পূরক কোণ মানে অবশ্যই তাহলে বড় হবে, আর পূরক লিখতে এখানে অক্ষর কম, তার মানে অবশ্যই পূরক কোণ ছোট হবে। তো সেই হিসেবে আমি ধরে নিয়েছি যে এভাবে মনে রাখছি আর কি, যে সম্পূরক কোণ তাহলে অবশ্যই দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হবে, আর পূরক কোণের ক্ষেত্রে দুইটার যোগফল অবশ্যই 90 ডিগ্রি হবে। এভাবে আপনারা মনে রাখতে পারেন।
যে সম্পূরক মানে হচ্ছে আপনার এখানে এই শব্দটা অনেক বড় পূরক কোণের তুলনায়, তো সেই ক্ষেত্রে এই জন্য আমরা সম্পূরক কোণ আমরা ধরে নেব 180 ডিগ্রি আর পূরক কোণ 90 ডিগ্রি। ওকে, আমাদের এখানে কোশ্চেনে কি বলছে যে দুটি কোণের পরিমাণের যোগফল দুই সমকোণ। দুই সমকোণ মানে কি? দুই সমকোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। এখন বলছে যে তাহলে কোণ দুটি পরস্পর কি হবে? অবশ্যই সম্পূরক কোণ হবে। তাহলে আনসার হবে ঘ। ওকে, আমরা আরেকটা ম্যাথ দেখব, এটাও অনুপাতের অবশ্য। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্ন বলছে যে শামীমের আয় ও ব্যয়ের অনুপাত 20:15। এর মানে কি স্যার? এর মানে হচ্ছে যে শামীমের আয় যদি 20 টাকা হয় তাহলে সে ব্যয় করে 15 টাকা। ওকে ফাইন। তারপর বললো যে তার সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ। এখানে বলছে আয়ের শতকরা কত ভাগ, অর্থাৎ আয়টা যদি আমরা শতকরায় মানে 100-তে নিতে পারি তাহলে কিন্তু আমরা অঙ্কটা খুব ইজিলি করতে পারবো। তো এখানে একটা বিষয় দেখেন যে আয় আর ব্যয় এই দুইটার অনুপাত দেওয়া আছে 20:15। এখন এখানে যদি বলছে আয়ের শতকরা কত ভাগ, এই জন্য আমরা কি করব যে আয় এখানে তো 20 টাকা দেওয়া আছে, এটাকে আমরা 100 টাকায় কনভার্ট করব। এখন যেহেতু এটা অনুপাত আছে, তো আমি আপনাদেরকে বলছিলাম যে অনুপাতের ক্ষেত্রে আমরা কি করব, যেটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা অনুপাতের যতগুলো রাশি থাকবে প্রত্যেকটা রাশিকে সেটা দ্বারা গুণ অথবা ভাগ করতে হবে। যদি গুণ করি তাহলে দুটাকেই গুণ করতে হবে, ভাগ করলে দুটাকেই ভাগ করতে হবে। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আয় আছে 20 টাকা, কিন্তু আমরা 100 টাকায় করব। এখন তাহলে এই 20-এর সাথে আর কত গুণ করলে 100 হবে? অবশ্যই 5 গুণ করলে। তাহলে আলটিমেটলি আমরা এখানে পাবো 20 গুণ 5 অনুপাত 15 গুণ 5। তাহলে এখানে কত হলো? 100 টাকা, আর এখানে হবে 5 15 75 টাকা। তার মানে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে শামীমের আয় যদি 100 টাকা হয় তাহলে শামীমের ব্যয় হচ্ছে 75 টাকা। আর এখন আমরা কমন সেন্সেই বলতে পারি যে তার ব্যয় যদি 75 টাকা হয় তাহলে অবশ্যই তার সঞ্চয় সেভিংস তাহলে 25 টাকা। তার মানে 100 টাকা তার হলো সঞ্চয়, হলো এখানে 25 টাকা। 100 টাকায় কত, এটাকে আমরা বলি শতকরা। তাহলে অবশ্যই এখানে আনসার হবে 25। ওকে, আমরা এবার আরেকটা ম্যাথ দেখবো, এটা হচ্ছে লগের। তার আগে দেখে নেই আপনারা কেমন বুঝতেছেন সেটা একটু জানান। আরেকটা বিষয় বলে নেই যে আমি আসলে লাইভে এই প্রথম ক্লাস নিতেছি। এর আগে আমি ক্লাস নিতাম জুমে, এজন্য আসলে লাইভে আমার একটু প্রথম, তো এই জন্য একটু প্রবলেম হয়েছে। এই জন্য আই এম এক্সট্রিমলি সরি ফর দিস। ওকে স্যার, আমরা নেক্সট আরেকটা ম্যাথে যাই।
log 8 2 ইজ ইকুয়াল টু কত, এ হচ্ছে কোশ্চেন। এখন আমরা দেখব এখানে প্রথমে আছে 1/3, খতে আছে 1, গতে আছে 1/2, গতে আছে 2/3। ওকে, log 8 বেস 2 এর মান কত হবে? তো এখানে আচ্ছা, আগে আপনারা করেন, আপনারা নর্মালি যেভাবে করেন সেভাবে আপনারা করেন, আর পাশাপাশি এখানে একটু মনোযোগ দেন। একটা বিষয় খেয়াল রাখেন যে আমরা জানি যে ধরেন এখানে আমি লিখলাম log a বেস b ইজ ইকুয়াল এখানে c। এখন আমরা জানি যে এই লগটাকে তখন এইখানে বেস যেটা আছে b লিখব, আর এখানে যেটা আছে a সেইটা চলে যাবে এই পাশের বেস হিসাবে, আর এই পাশে যেটা থাকবে সেটা যাবে এটার পাওয়ার হিসেবে। ওকে, আমি আবার বলতেছি, এখানে b আছে, b এখানে থাকবে, এখানে নিচে যেটা থাকবে a বা যেটাই থাকুক